বাংলাদেশেও কিন্তু তখনকার সরকার 16-17 বছর ধরে একটানা ক্ষমতায় ছিল। নানা রকম অসন্তোষ, এগুলো এখানে আলোচনা করলে আরো বড় হবে। জনগণের মধ্যে একটা অসন্তোষ ছিল বিভিন্ন বিষয়ে। ঠিক তেমনি ভাবে মোদী সরকারও কিন্তু 3 টার্ম ধরে ক্ষমতায় আছে, 12 বছর দীর্ঘদিন আছেন। ধরে। জি। ভারতের জনগণের মধ্যেও তো অসন্তোষ আছে, বাংলাদেশের জনগণের মধ্যে যেমন এবং সরকারের যারা এই বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছেন বলা হচ্ছে যে সেখানে বিজেপি পরিবারের অনেক সন্তান তরুণ যারা তারাও সেখানে যাচ্ছেন। আপনি যে তুলনাগুলো করেছেন বাংলাদেশের সাথে, আসলে বাংলাদেশের সাথে ভারতের তুলনা হয় না। ওকে। কারণ বাংলাদেশে যতগুলো পরিবর্তন হয়েছে, মানে আমরা তো বেশ কয়েকটা পরিবর্তনই দেখেছি বাংলাদেশে, এর প্রত্যেকটার সাথেই কিন্তু মিলিটারি ইনভলভ ছিল। মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে ভারতের প্রসঙ্গটা টানতে চাই। ককরোচ জনতা পার্টি এটি অনলাইন ভিত্তিক একটি সংগঠন, যেটি এখন পুরো বিশ্ব মিডিয়ায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচিত হচ্ছে। তাদের নানা ধরনের কর্মসূচি এবং অ্যাকশনের বিপরীতে রিয়াকশনটা যেটা ঘটছে সেটা কেউ কেউ বলছেন খুব জোরালো গলায় নয়, কিন্তু কেউ কেউ বলছেন যে এটি আবার না বাংলাদেশের মতো। এই জুলাই মাসে তো বাংলাদেশে এই ধরনের বিষয় হয়েছে, তারপর নেপাল, শ্রীলঙ্কা অনেক উদাহরণ টেনে বলছেন যে আবহাওয়াটা তো একই রকম, মানে গরমকাল কিংবা ছেলেপেলের মেজাজ মর্জিও একই রকম, মানে এটি আবার মোদিকে মানে ফেলে টেলে দেবে না তো, এরকম কোনো কিছু? আসলে দেখুন, মোদিকে ফেলে দিবে কিনা সেটি আসলে এই মুহূর্তে বলা কঠিন কাজ। আর এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে মানে এটা হলো যারা আন্দোলন করছে, ধরেন আমি জনগণের কথাই বলছি, তরুণরা জেনজি যারা আন্দোলন করছে, তাদের সম্পৃক্ততা কোন পর্যায়ে যায় বা হিট অফ দি মোমেন্টে সিচুয়েশন কোন দিকে যায়, এর উপর কিন্তু ডিপেন্ড করে। যেমন ধরুন বাংলাদেশে, আপনি বাংলাদেশের তুলনা করলেন তো, বাংলাদেশে আপনার এই আগস্টের 5 তারিখ বোধ হয় নাকি 4 তারিখ যে সরকার পতন হলো, 5 তারিখ। তার 5 তারিখ, তার 2 দিন আগেও কি বোঝা গেছে? মানে আমরা যারা বাইরে সাধারণ, তারা কি বুঝতে পারতাম যে সরকারের পতন হচ্ছে বা পতন ঘটে গেল? সরকারও হয়তো অনেকে বুঝতে পারেনি, সরকারের ভিতরেও এটা এত আকস্মিক বিষয়টা। তবে হ্যাঁ, আপনি যেমনটি বললেন, এখানে দুইটো জিনিস আমি যদি প্যারালেলি দেখি, তাহলে বাংলাদেশেও কিন্তু তখনকার সরকার 16-17 বছর ধরে একটানা ক্ষমতায় ছিল। নানা রকম অসন্তোষ, এগুলো এখানে আলোচনা করলে আরো বড় হবে। জনগণের মধ্যে একটা অসন্তোষ ছিল বিভিন্ন বিষয়ে। ঠিক তেমনি ভাবে মোদী সরকারও কিন্তু 3 টার্ম ধরে ক্ষমতায় আছে, 12 বছর দীর্ঘদিন ধরে। জি, 12 বছর। হ্যাঁ, 12 বছর 3 মাস বা এরকম সময় ধরে ক্ষমতায় আছে। এবং এই এই তার নেতৃত্বে যে সরকার ভারতে পরিচালিত হচ্ছে, সেটাও কিন্তু শাসন ব্যবস্থা একটা পচন ধরেছে ভারতেও কিন্তু। তো এর মধ্যে হয় কি, একটা হতাশা থাকে। যেমন ধরেন যে ভারতে কি হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে চরমভাবে অসন্তোষ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। যেমন 2014 সালের পর থেকে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেখানে ভারতে, যার ফলে বহু শিক্ষার্থী, সাধারণ মধ্যবিত্ত শিক্ষার্থী যারা আছে, তরুণ যারা আছে, তাদের মধ্যে একটা হতাশা, ক্ষোভ, তাদের লাইফটা স্পয়েল হয়ে গেছে। এইরকম অবস্থা তাদের একটা বিক্ষোভ সেখানে চলে আসছে। এবং অলরেডি মানে এই যাবৎ 12 জন শিক্ষার্থী এই হতাশা থেকে আত্মহত্যাও করেছে। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই বস্টনের একজন শিক্ষার্থী অভিজিৎ নামের, সে তো মানে এটা তার আগেও ভারতের যিনি প্রধান বিচারপতি সূর্যকান্ত, তিনি অবজ্ঞা করে বলেছিলেন ছাত্রদের, কয়েকজন বেকার যুবককে তুলনা করেছিলেন তেলাপোকার সাথে। তখন এই অভিজিৎ বলেছিল অনলাইনে, যে অনলাইনে অবশ্যই অ্যাক্টিভিস্ট, সে বলেছিল যে সবগুলো তেলাপোকা যদি এক হয় তাহলে কি হবে। এবং সেখান থেকে কিন্তু উৎপত্তি হলো। এবং দেখেন যেটা হলো যে 20 তারিখ থেকে সম্ভবত 20 তারিখ থেকে শুরু হলো যে দিল্লির যে যন্তর মন্তরে যে সমাবেশ, সেখানে লক্ষ লক্ষ যুবকের সমাবেশ ঘটেছে। 28 তারিখে সোনম নামের একজন অনশনরত অবস্থায় আছে, এখন পর্যন্ত খাওয়ানো যায় না, সে হাসপাতালে আছে, অর্থাৎ যে কোনো সময়, আর তাকে যদি খাওয়ানো সম্ভব না হয় মারাও যেতে পারে সে যে কোনো সময়। মানবাধিকার কর্মী তিনি। তো এরকম একটা অবস্থায় কিন্তু একেবারে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আপনার আবহাওয়ার কথা বলেন, আবহাওয়ার সঙ্গে সঙ্গে ওইখানকার বিক্ষুব্ধ ছাত্র সমাজেরও, তরুণদেরও কিন্তু ওইরকম একটা অবস্থা হয়েছে। তারা কি করেছিল, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ চেয়েছে। তো
বাংলাদেশে যেমন কোটা নিয়ে শুরু হলো, যেমন বাংলাদেশের ছাত্র আন্দোলন যে সরকার পতনের আন্দোলন, এটা কি আমরা বুঝতে পেরেছিলাম? বুঝিনি। আমরা এটাকে সাধারণ একটা কোটা বিরোধী আন্দোলনই মনে করেছিলাম। ঠিক এখানেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অসন্তোষ, সেটা নিয়ে যে আন্দোলনটা হচ্ছে এবং ছাত্ররা করছে, এটা যে সেখানেই সীমিত থাকবে, নট লাইক দ্যাট। এটা কোন দিকে মন নেয়, তার কারণটা হলো যে ভারতের জনগণের মধ্যেও তো অসন্তোষ আছে। বাংলাদেশের জনগণের মধ্যে যেমন সরকার এবং যারা এই আন্দোলনে যাচ্ছেন বলা হচ্ছে যে সেখানে বিজেপি পরিবারের অনেক সন্তান তরুণ যারা, তারাও সেখানে যাচ্ছেন। দিনে দিনে এটি বড় হচ্ছে, ইস্যু বাড়ছে, নানা ধরনের বিষয় হচ্ছে। আওয়ামী পরিবারের ছেলে মেয়েরাও কি রাস্তায় নেমেছে। আমি একটু প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী আপনার কাছ থেকে একটু শুনে আসি এই বিষয়টি নিয়ে। সেটা হলো যে মানে ভারতের শাসন ব্যবস্থাটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, যে আমাদের যেমন সেনাবাহিনী একটা পর্যায়ে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, তারা প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে সহায়তা করে, পরবর্তীতে রাজনৈতিকভাবেই তারা বিষয়টা ডিল করে। ভারতেও কি এই ধরনের বিষয়গুলো, যদি আন্দোলন অনেক বড় হয়ে গেল, একেবারে আনকন্ট্রোলড, হাতছাড়া, সেনাবাহিনীর ভূমিকা কি থাকে, কিংবা সম্ভব কিনা যে একেবারে সরকারকেই ফেলে দেবে, মোদির রাজনৈতিক শক্তি সেটা কতটা প্রশ্নের মুখে পড়বে? আমাকে বলছেন? জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, মনির মোস্তফা আলীর কাছ থেকে শুনে আপনার কাছে আসবো। জি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে ভারত একটা বিশাল দেশ এবং ভারতের ডেমোক্রেসি এত ইনগ্রেন্ড। আপনার ইন্ডিয়ার আপনার এত বছরের শাসনে কংগ্রেস, তারপর জনতা পার্টি, মাঝে আরো কে কেউ আসছিল শর্ট টাইমের জন্য। আপনার একবারই কি এরকম কিছু হয়েছে? হয়তো মোদি গভর্নমেন্ট একটু আনপপুলার হয়েছে, মোদি গভর্নমেন্ট একটু কি বলবো, রিলিজিয়াস এক্সট্রিমিস্ট একটা পার্টির গভর্নমেন্ট, সেখানে তাদের অনেক বিরোধিতা আছে এবং সেখানে অসন্তুষ্টির কারণ হয়েছে। এবং তিনি সম্ভবত 12-13 বছর ধরে শাসন করছেন। একটা দল দীর্ঘদিন শাসন করলে তারা আনপপুলার হয়, যদিও তাদের চাইতে কংগ্রেস পার্টি অনেক অনেক বছর যাবৎ শাসন করেছে। আপনি যে তুলনাগুলো করেছেন বাংলাদেশের সাথে, আসলে বাংলাদেশের সাথে ভারতের তুলনা হয় না। কারণ বাংলাদেশে যতগুলো পরিবর্তন হয়েছে, মানে আমরা তো বেশ কয়েকটা পরিবর্তনই দেখেছি বাংলাদেশে, এর প্রত্যেকটার সাথেই কিন্তু মিলিটারি ইনভলভ ছিল। পাকিস্তানে যে পরিবর্তনগুলো হয় সেখানেও দেখা যায় যে মিলিটারি ইনভলভ থাকে। মিলিটারি ইনভলভমেন্ট ছাড়া পরিবর্তনগুলো হয় না সাধারণত আমাদের দেশগুলোতে। ভারতে আমার মনে হয় আর্মি যতই ক্রাইসিস হোক না কেন, এটা হ্যাঁ একটা ক্রাইসিস দেখা যাচ্ছে এবং সম্ভাবনা আছে যেটা স্প্রেড হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেখানে আর্মির ইনভলভমেন্টের প্রয়োজন হবে অথবা আর্মি ইনভলভ হবে। আমার মনে হয় পুলিশই শেষ পর্যন্ত এটা কন্ট্রোল করবে। আমার মনে হয় না এর বাইরে কিছু হবে। মানে তার মানে রাজনৈতিক ভাবে মানে কোথাও কু ঘটা কিংবা অন্য কিছু, জন আন্দোলন, জনবিক্ষোভ, সেটি এমন একটা দেশ যেখানে এই ধরনের ক্রাইসিস নিষ্পত্তি হয় হলো ভোটের মাধ্যমে। হ্যাঁ, কাজেই ভোট যদি আগামী ইলেকশনে হয়তো এর একটা এফেক্ট পড়তে পারে। এই যে পার্টিটা পপুলার হয়েছে, ইয়াংদের যে পার্টিটা, এই যে কাকরোচ জনতা পার্টি, এমন হতে পারে যে এই পার্টিটা আরো পপুলার হবে, এই আন্দোলনের মাধ্যমে আরো পপুলার হবে। হ্যাঁ, আমাদের যে ছাত্ররা যে পরে পার্টি করলো, তারা তো খুব একটা পপুলার হতে পারেনি, কিন্তু এদের একটা সম্ভাবনা আছে যে এরা পপুলার হয়ে হয়তো ইলেকট্রাল তারা একটা জয়লাভ করতে পারে। মোদিকে হয়তো শেষ পর্যন্ত এই কাকরোচ পার্টি মানে ডিথ্রন করবে, মানে কংগ্রেস পার্টির পরিবর্তে কাকরোচ পার্টি ডিথ্রন করবে। দেখা যাবে যে ভারতের রাজনীতিতে এই কাকরোচ পার্টি একটা মেজর ফোর্স হিসেবে হয়তো ফরফ্রন্টে এসে যেতে পারে। এর বাইরে আপনার যেভাবে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট পরিবর্তিত হয়েছে বা মাঝে মধ্যে পাকিস্তানের গভর্নমেন্ট পরিবর্তিত হয়, সেভাবে ইন্ডিয়ার গভর্নমেন্ট পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না।